সিরিজের দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে 14 রানে হেরে গেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের সিরিজ 2-0 ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে। আমার সাথে রয়েছেন হাসান মাহাদি। মাহাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাংলাদেশের যখন ব্যাটিংয়ে ছিল, টার্গেট দেয়া ছিল 18 বলে 33 রান দরকার ছিল, সে সময় হাতে 7টা উইকেট ছিল এবং সেখান থেকে বাংলাদেশ হেরে গেছে ম্যাচটা। একটু প্রথম টি-20তে যাই আমরা। ওয়েস্ট ইন্ডিজ শেষ 3 ওভারে বাংলাদেশের কাছ থেকে নিয়েছিল 51 রান। রবম্যান পাওয়েল একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল। আমরা সেই আলোচনা করেছিলাম যে প্রথম 18 বলে রবম্যান পাওয়েল কোনো বাউন্ডারি মারে নাই, 9 রান নিয়েছিল, স্ট্রাইক রেট ছিল 50। পরের 10 বলে 35 রান নিয়েছিলেন রবম্যান পাওয়েল। শেষ ওভারে তানজিম সাকিবকে 3টা ছক্কা মেরেছিলেন। সো শেষ 4 ওভারে বাংলাদেশের হিসাবটা, সমীকরণটা 7টা উইকেট ইনটেক্ট এবং রান লাগে 42। তা আগের ম্যাচের রেফারেন্স তো হাতেই ছিল। 7 উইকেট ইনটেক্ট রাখার পরে কিভাবে খেলতে হবে, হ্যাঁ 7 উইকেট ইনটেক্ট রাখার পরে আপনি কিভাবে এই ম্যাচটা হেরে যান। প্রথম টি-20তে আমরা হেরেছিলাম পাওয়ার প্লেতে, কারণ পাওয়ার প্লের 6 ওভারে 42 রানে আমরা হারিয়ে ফেলেছি, 4 উইকেট। এখানে আবার উল্টা হলো, উইকেট হাতে থাকলো 7টা, কিন্তু সেটাকে আমরা ইউজ করতে পারলাম না। আমরা রান নিয়েছি শেষ 4 ওভারে কি 9 রান, তারপরে নিয়েছি হচ্ছে 7 রান, 5 রান, 6 রান, উইকেট হারিয়েছি আমরা র্যান্ডমের মধ্যে। সো ম্যাচটা বেসিকলি শেষ 4 ওভারে বাংলাদেশ দল হেরে গেছে। সাধারণত যে উইকেট আজকে খেলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন এবং বাংলাদেশ ক্যাপ্টেন দুজনকে, সেই হোপ এবং লিটন দাস দুজনে বলেছিল যে 180-র কাছাকাছি স্কোর হলে ম্যাচটা সেফ, বা এই পরিমাণ রান হলে। সেখানে বাংলাদেশের টার্গেট ছিল 150, রাইট, 150-ও কম, মানে কমে আটকে রাখা গেছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম টি-20তে তো 166 রানের টার্গেট, 150 রানের টার্গেটে বাংলাদেশ দল। বাংলাদেশের বোলাররা অনেক ভালো বোলিং করেছে, আনডাউটেডলি অনেক ভালো বোলিং করেছে। তার চেয়েও বড় কথা হচ্ছে এই ম্যাচে টাইগার বোলাররা খুব ভালো কামব্যাক করেছে। প্রথম 10 ওভারে 94 রান ছিল ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 1 উইকেটে, এবং শেষ 10 ওভারে বাংলাদেশের বোলাররা মাত্র 55 রান দিয়েছে, 8টা উইকেট নিয়েছে। এক্স্যাক্টলি, মানে হিসাবটা আরেকটু সহজ করি আমরা। 11 ওভারের সময় 105 রান 1 উইকেট থেকে, শেষ 9 ওভারে মাত্র 44 রান 8 উইকেট শেষ। বাংলাদেশের জন্য মানে খুবই সহজ একটা টার্গেট। আমি বলবো যে এই ম্যাচ হারাটা আসলে আমি কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। এবং ক্রিক-ইনফোর কমেন্ট্রিতেও বলছিল যে আন্ডার পার স্কোর ছিল ওয়েস্ট ইন্ডিজের, অনেক কম, মানে একদম বোঝাই যাচ্ছিল যে 25 to 30 রান শর্টস। সেই জায়গা থেকে এই ম্যাচটা বাংলাদেশের জিততে না পারাটা, এটা সত্যিকার অর্থে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বাংলাদেশ দলের স্কিল নিয়ে, সামর্থ্য নিয়ে বারে প্রশ্ন উঠবে, প্রশ্ন ওঠাটা উচিত এবং বারে উঠছে। প্রায় প্রত্যেকটা ম্যাচে আমরা এই ধরনের সিনারিওগুলো দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, এবং সেখান থেকে উত্তরণের পথও আমরা খুঁজে পাচ্ছি না। সিরিজটা বাংলাদেশ দল হারলো। এই বছরে টি-20তে বাংলাদেশ দল তার যে কোনো, মানে তার ক্রিকেট হিস্ট্রিতেই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। টানা 4টা টি-20 সিরিজ জিতে তারপরে এই সিরিজটা বাংলাদেশ দল শুরু করেছে। এর আজকে ম্যাচের আগে 25টা টি-20 বাংলাদেশ দল খেলেছে। সেখানে আমরা দেখেছি মিডল অর্ডার খুবই ভার্নারেবল ছিল বাংলাদেশের, অন্য যে কোনো দেশের তুলনায় যারা কিনা মানে এলিট ক্রিকেটটা খেলে, বা আপনার টেস্ট প্লেইং নেশনসগুলা, সেখানে মিডল অর্ডারে বাংলাদেশের এভারেজ মানে স্ট্রাইক রেট ছিল সবচাইতে কম, 120-এর কাছে, 100 মানে মিডল অর্ডার ব্যাটাররা যেই কাজটা করেছে। আজকেও আমরা দেখলাম যে সেখানে বাংলাদেশ দল ঠিকই খাবি খেলো। ক্যাপ্টেন লিটন দাস গট আ গুড স্টার্ট, যদিও একদম শুরুতে ইনিশিয়ালি রাদারফোর্ড তার একটা ক্যাচ ছেড়ে দিয়েছেন। সেটা নিয়ে কি বলবেন? আবারও বলবো যে তিনি এর আগের ম্যাচেও, প্রথম ম্যাচে যে বলে আউট হয়েছেন, সেটাকে আউট হওয়ার মতো বল ছিল, বা এই ম্যাচে তিনি যেভাবে আউট হয়েছেন সম্পূর্ণভাবে আকিল হোসেনের একটা একদম স্ট্রেট ডেলিভারি, একটু জোরের উপরে করা বল, 92.2 এরকম একটা গতি ছিল, সেই বলটা কোনো নেগোশিয়েটই করতে পারেন নাই। প্রথমে চিন্তা করলেন সামনে যাব, পরে পেছনে গেলেন এবং বলের লাইনটাকে মিস করেছেন। দ্যাট ওয়াজ আ কুইকের ডেলিভারি, ইট ওয়াজ আ আর্মার, এবং সেখানে তিনি সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছেন। কোনো মানে তাকে খুব ভালোভাবেই ট্র্যাপ করেছিলেন বোলার, এবং তিনি যেভাবে আউট হয়েছেন। মাহাদি, প্রথম ম্যাচে হারের পর লিটন, আপনি তো জানেন যে শামীমকে সরাসরি দোষারোপ করেছিলেন। তো এই ম্যাচে হারের পর আপনার কাছে কি মনে হয় যে হয়তোবা তিনি বলবেন না সরাসরি কথাটা, মানে আপনার কাছে কি মনে হয় যে লিটন যদি বলতেন তাহলে কার কথা বলতেন? জাকের আলী অনেক, তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে, এবং বাংলাদেশে আজকে যে ম্যাচটা হারলো সেখানে কিন্তু জাকেরের বড় রকমের দায় আছে, আমি বলতে পারি। নট অনলি দ্যাট, জাকেরের দায় আপনি একা কেন দিবেন? আমি তো তানজিদ তামিম সবচাইতে ভালো খেলেছেন। তানজিদ তামিম 48 বলে 61 রানের ইনিংস খেলেছেন, তার স্ট্রাইক রেট 128-এর কাছাকাছি। মানে তানজিম, আপনার তামিমের কথা বলছি, তামিম গেমটাকে শেষ করতে পারতেন তো, এর আগেও শেষ করতে পারেনি, এশিয়া কাপে আমরা দেখেছি। এক্স্যাক্টলি, উনি তো শেষ করতে পারতেন। দায় ওনাকেও আমি দিতে চাই
ওনাকেও আমি দিতে চাই। এবং একইভাবে তাওহিদ হৃদয় তো লাগাতার বেসিস আসলে পুয়ার ক্রিকেটটা খেলছেন। আপনি সোহানকে বাদ দিয়ে জাকির আলী অনিককে দলে নিয়েছেন। জাকির আলী অনিক প্রথম 5টা শট আউটসাইড দ্য অফ স্টাম্প, বেশ বাইরের বল টেনে টেনে মিড উইকেটের দিকে খেলার চেষ্টা করছেন, টেনে টেনে লেগ সাইডের দিকে খেলার চেষ্টা করছেন। সেই বল ওই শটের বল না তো। প্রথম মানে উনি যেভাবে স্ট্রাগল করলেন, মানে সব বলকে টেনেন উনি অরবিন্দ ডিসিলভা না তো। এত লিমিটেড স্কিল নিয়ে আসলে কিভাবে জাকির আলী অনিকের মতো প্লেয়াররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে? আমাদের কি সেরকম ট্যালেন্ট কি আসলে নেই নাকি? এক্স্যাক্টলি নাই। থাকলে আপনি নুরুল হাসান সোহানকে আগের ম্যাচে সুযোগ দিয়েছেন। নুরুল হাসান সোহান 10 বলে 5 রান করেছিলেন, 50 স্ট্রাইক রেট। সেই ম্যাচটা তো বাংলাদেশের গ্রিপের বাইরে একদমই ছিল না, জেতা ম্যাচ। ওই আপনি গতকালকে আলোচনায় বলছিলেন যে এটা যদি 10 বলে 5 রান না হয়ে 10 বলে 20 রান হতো তাহলে তো ম্যাচ বাংলাদেশের গ্রিপে। কিন্তু আমরা তো দেখি ঘরোয়া ক্রিকেটে ঠিকই তারা ফাটিয়ে দিচ্ছে। আমাদের ঘরোয়া ক্রিকেট আর অন্যান্য ভালো দেশগুলোর ঘরোয়া ক্রিকেটার মানে তো আকাশ পাতাল পার্থক্য। আমাদের দেশের ঘরোয়া ক্রিকেট তো হাইলি ম্যানিপুলেটেড। বড় ক্লাবগুলা বা আপনার বোর্ডের ক্লাবগুলা সব সময় এখানে প্রাধান্য দিয়ে নিজেদের মতন উইকেট বানিয়ে নিজেদের মতন আম্পায়ারিং করে তো খেলা জিতেছে। সেই কালচারটা আমাদের মধ্যে ছিল। ওয়ানডে সিরিজের যে উইকেটটা সেটাতেই ফিরে যাচ্ছি আবার, যে ওই উইকেটে খেলেছে বাংলাদেশ, সিরিজটা জিতেছে ওডিআই সিরিজ। ঠিক তার আগে ওয়েস্ট ইন্ডিজ নেপালের কাছে টি-20 সিরিজ হেরে এসেছে। নেপালকে এখন খারাপ দল কি বলবেন? আমরা নেপালের সাথে টি-20 খেলি, আফগানিস্তানের সাথে যদিও আমরা 3-0 আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলাম সংযুক্ত আরব আমিরাতে। নেপালকে এখন টি-20তে আপনি খুব ছোট দল বলতে পারবেন না, কারণ টি-20 ফরম্যাটটাই এমন, এখানে ছোট এবং বড়র পার্থক্যটা খুব কম থাকে, কমে আসে। কারণ এখানে তো একবার আপনি আউট হয়ে গেলে বা একবার যদি পথ হারায় ফেলেন তাহলে কামব্যাক করার সুযোগ থাকে না। আবার এটা এমন একটা ফরম্যাট যেখানে 2 ওভারে আপনি যদি 20-40 রান নিয়ে ফেলেন তাহলে একদম মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। অথবা একটা ওভার আপনি 2টা উইকেট নেবেন, মোমেন্টাম চেঞ্জ। আজকের ম্যাচের মোমেন্টামই দেখেন, ওয়েস্ট ইন্ডিজ মানে তাদের সেকেন্ড উইকেট পার্টনারশিপে 105 রান করেছে, 59 বলে 105 রান। কি চমৎকার খেলছিলেন, মনে হচ্ছিল তারা 200 করে ফেলবে। শাইহব এবং আথানাস যেরকম খেলছিলেন, সেখান থেকে নাসুম 12 নম্বর ওভারে এসে এক ওভারে 2টা উইকেট নিলেন, হ্যাটট্রিকের একটা চান্স তৈরি করেছিলেন। ওখানেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আস্তে করে পথ হারা হয়ে গেল, ব্যাকফুটে চলে গেল। এবং পরবর্তী 9 ওভারে আমরা যে আলোচনাটা শুরুতে করলাম, মাত্র 44 রান, 8 উইকেট পড়েছে। মুস্তাফিজ অলওয়েজ আপনার দুর্দান্ত বোলিং করেন, আজকেও ব্রিলিয়ান্ট বোলিং, ব্রিলিয়ান্ট। 4 ওভারে 21 রান দিয়ে 3 উইকেট। রিশাদ 3 ওভারে 20 রান দিয়েছেন, তিনি উইকেট নিয়েছেন 2টা। এবং আমাদের স্পিনাররা সবাই আসলে মোরলেস ভালো বোলিং করেছেন। আমি যদি দেখি বোলিং ইউনিটের আসলে দোষ দেওয়ার এখানে কিছু নাই। বোলিং ইউনিট আপনাকে সব তৈরি করে দিয়েছে, 150-এর নিচে অল আউট করে দিয়েছে 180 উইকেটে। আর কত দিবে? মানে বোলিং ইউনিট এর চেয়ে বেটার আপনাকে কিছুই দিতে পারতো না। অনেক দুর্দান্ত বোলিং বাংলাদেশ করেছে, স্পেশালি কামব্যাকটা যেভাবে করেছে, দ্যাট ওয়াজ মানে সুপ্রিমলি ব্রিলিয়ান্ট। সেই জায়গা থেকে আপনি আপনার ব্যাটাররা এই রানটাকে চেজ ডাউন করতে পারবে না, সকল দায় কোনো দ্বিধা ছাড়াই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের উপরে পড়ে। এবং এত কেয়ারলেস ক্রিকেট, এত ইনসেন্সিবল ক্রিকেট, ব্রেনলেস, ক্লুলেস, ইনসেন্সিবল, যেটাই বলেন না কেন আপনি, সেই ধরনের ক্রিকেটে আসলে ব্যাটাররা খেলেছেন। তানজিদ তামিমের কথা বলবো, একাধিক লাইফ পেয়েছেন এই ম্যাচে, একাধিক। রানটা কিন্তু শেষ করা উচিত ছিল না, উনি তো মোমেন্টামটা ক্রিয়েট করে দিয়ে যেতে পারতেন। শেষ 4 ওভারে 42 রান লাগে, আপনার 7টা উইকেট হাতে রেখে দিয়েছেন। কি করবেন এই 7 উইকেট দিয়ে? তাওহিদ হৃদয় ওয়ান্স এগেইন, মানে 17 বলে তিনি 14 বলে 12 রান করেছেন। টি-20-র সাথে যায় না। এবং অনেক ক্ষেত্রে ওডিআইও কিন্তু এই ধরনের রান আসলে গ্রহণযোগ্য না। এখন মডার্ন ডেজ ক্রিকেটে ওডিআইতেও এইসব রানকে খুব একটা বেশি পাত্তায় নেয় না বড় দলগুলা। অনেকেরই স্ট্রাইক রেট ওয়ানডে ফরম্যাটে 120, 125, অনেক ব্যাটারের স্ট্রাইক রেট, এবং তারা সবাই টপ নচ। আপনি সাউথ আফ্রিকান ব্যাটারদের স্ট্রাইক রেট দেখেন, অস্ট্রেলিয়ানদের দেখেন, আপনি ইংল্যান্ডের ব্যাটারদের দেখেন, নিউজিল্যান্ড দেখেন, তারা যে ধরনের ক্রিকেটটা খেলে। ডেফিনেটলি ইন্ডিয়ান ব্যাটাররাও দারুণ। সব কিছু মিলিয়ে আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে যে আমরা না আসলে অনেক পিছিয়ে আছি, অনেক, মানে এত পিছিয়ে যেই জায়গা থেকে আমাদের রিকভারির জন্য আসলে কতদিন সময় লাগবে, কিভাবে আমরা রিকভার করতে পারবো, কোন প্রসেসে গেলে পারবো, সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে এখন একটা বড় প্রশ্ন তৈরি করছে যে আমাদের একটা জেনারেশন ট্রানজিশন পিরিয়ডের পরে আমরা কি আসলে দল হিসেবে আছি, মানে আমরা কোন শেপে আছি, কোথায় চলে গেলাম আমরা তো টি-20 সিরিজ জিতছিলাম, মানে আমরা শ্রীলঙ্কায় টি-20 সিরিজ জিতে এসেছি, আমরা আফগানিস্তানের সাথে সংযুক্ত আরব আমিরাতে 3-0-তে জিতেছি, আমরা তো জিতেছিলাম। কিন্তু ওই সময় আলোচনায় আমি একটা কথা বলেছি যে এইটাতে, এই জেতায় খুব একটা বেশি বাহাদুরি নাই,
কারণ ঠিক Competitive match ছিল সবগুলো। যেই মানের ক্রিকেটটা খেলা উচিত বা যেই মানের ক্রিকেটে আপনি সন্তুষ্ট হতে পারবেন। আইসিসি ইভেন্টে বা বিশ্ব আসরে বড় দলগুলোর সাথে কম্পিট করতে পারবেন, সেই জায়গাতে ল্যাক ছিল। আফগানিস্তান আনফরচুনেটলি তারা তাদের কোয়ালিটির তুলনায় খারাপ ক্রিকেট খেলেছে। আমরা খেলেছি আমাদের কোয়ালিটি অনুযায়ী, আমরা আমাদের চেয়ে ভালো এটাই করি নাই। বেস্ট কোয়ালিটি ছিল তাদের। আমরা আমাদের বেস্ট কোয়ালিটি খেলেছি, আফগানিস্তান তাদের কোয়ালিটির তুলনায় ফল খারাপ করেছে খেলেছিল, তাদের। খারাপ খেলেছিল। জাকের আলী অনেকের গল্প আপনি তুললেন না, যে জাকের আলী অনেকের দায় দেখেন, দায় তো আসলে প্রত্যেকের, কেউ দায় এড়াতে পারবেন না। একদম টপ স্কোরার থেকে শুরু করে ক্যাপ্টেন লিটন, তিনিও দায় এড়াতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজ তো বাংলাদেশকে হেল্প করেছে, গোটা ম্যাচে 4টা সহজ ক্যাচ ফেলে দিয়েছে তারা। আর কত হেল্প করবে আপনাকে জেতানোর জন্য? বোলাররা তো একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আবার ক্যারিবিয়ান ফিল্ডাররাও আপনাকে বারে বারে তারাও জীবন সাহায্য দিয়েছে। করেছে 4টা উইকেট মানে 4টা ক্যাচ ফেলে দিয়ে, সহজ ক্যাচ ফেলে দিয়ে বলেছে নাও ভাই জিতো, তাও আপনি জিততে পারবেন না। ক্যাচ ফেলে দেওয়ার পরও আপনি ম্যাচ জিততে পারবেন না। আপনি জীবন পাবেন, জীবন পেয়ে সেই জীবন কেউ কাজে লাগাতে পারবেন না। তাহলে আপনাকে আর কি দিবে? তারপরে আপনাকে 3টা করে সুযোগ দিবে, না বোল্ড আউটও ভাই মাফ, নাও খেলো, আরেকবার খেলো। আমরা ছোটবেলায় খেলতাম না, একবার আউট হয়েছি, তারপরে আচ্ছা ঠিক আছে আরেকটা চান্স তোমাকে দিলাম, আরেকটা, প্রথম বলে আউট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আরেকটা খেলো। ব্যাপারটা হচ্ছে ওইরকম। নাহলে আপনি এত সুযোগ পাওয়ার পরে সব দিক থেকে আপনি এরকম একটা ম্যাচ কেন জিততে পারবেন না? এই জবাবদিহিতা আসলে কে কোথায় গিয়ে করবে আমি ঠিক জানি না। এই জবাবদিহিতার এখন মনে হয় মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা জায়গায় আসতে হবে, কড়া হেডমাস্টারের মতো দলটাকে আসলে মানে অবজার্ভ করতে হবে। ক্রিকেট অপারেশনসের এখন সময় এসছে মানে জবাবদিহিতার জায়গাটা তৈরি করা, যে তুমি হয় পারফর্ম করো, আর নাইলে তোমার এত ধরনের ফ্যাসিলিটি সেটা দলে তোমার জায়গা নেই। দলে তুমি জায়গা বলে দিতে হবে যে তোমার রোল এটা ভাই, তোমাকে এই ক্যালেন্ডার ইয়ারে বা এই আগামী 3 সিরিজে এতখানি রান করতে হবে, এইটা তোমার টার্গেট। মার্কেটিং জবে যেরকম আছে না, টার্গেট দিয়ে দেয় না, সেলসে যেরকম টার্গেট দিয়ে দেয় না, এরকম টার্গেট দিয়ে দিতে হবে। তাছাড়া উপায় নেই যে এই টার্গেট অনুযায়ী খেলবা, খেললে এটা তোমার বেতন, তুমি যা পাও এইটা তোমার ম্যাচ ফি, এই তোমার সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা কিছু তুমি পাবা না। পারফর্ম করো, আর নাইলে তুমি তোমার সব ধরনের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হবা, যাইতেই হবে। মানে আমরা জাতিগতভাবে এরকম আমরা। আচ্ছা মাহাদি, আপনার কাছে কি মনে হচ্ছে যে রিশাদকে ব্যাটিংয়ে একটু নিচের দিকে পাঠানো হচ্ছে, যেহেতু তিনি ওডিআই সিরিজে খুব ভালো ফর্মে ছিলেন এবং খুব বেশ ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, তাকে কি কিছুটা নিচের দিকে নামানো হচ্ছে নাকি? আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় রিশাদ যেই জায়গাটায় ব্যাটিং করেন তাকে সেই জায়গাটাই পাঠানো হয়েছে। কারণ রিশাদের আগে যারা ব্যাট করতে এসছেন, শামীম পাটোয়ারি, বেসিক্যালি দলে তো উনি ব্যাটার হিসেবেই আছেন না। রিশাদ তো লেগ স্পিনার, উনি তো ব্যাটার না। উনি ব্যাটিংটা করতে পারেন, এটা তার একটা এডিশনাল এবিলিটি, কিন্তু আপনি তো তাকে ব্যাটার হিসেবে দলে নেন নাই, তাকে নিয়েছেন লেগ স্পিনার হিসেবে। উনি ওনার কাজটা করেছেন, বোলিংটা তো ভালোই করেছেন, বোলিং পার্টে ভালোই করেছেন। উনি ব্যাটিংয়ে আপনাকে যদি হেল্প করতে পারে, ব্যাটিংয়ে কিছু কন্ট্রিবিউট করতে পারে, সেটা আপনার জন্য বাড়তি পাওনা। এখন আপনি শামীম হোসেন পাটোয়ারিকে দলেই নিয়েছেন একজন ব্যাটার হিসেবে, ফিনিশার রোলে। তো আপনি ফিনিশার রোলে যাকে নিয়েছেন, তিনি সবশেষে 11 ইনিংসে আজকে নিয়ে 5মবারের মতন 0 রানে আউট হয়েছেন। এবং তার এক একটা ইনিংস আপনি দেখেন, খুব বেশি রান কোনো ইনিংসেই তিনি করতে পারেন নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আপনি সোহানকে চেঞ্জ করে জাকেরকে নেবেন, জাকের পারবে না। জাকেরকে বাদ দিয়ে সোহানকে নেবেন, সোহান পারবে না। শামীমের জায়গায় অন্য কাউকে নিয়ে আসবেন, শামীম পারবে না। মানে অন্য সে পারবে, আবার শামীমকে নিয়ে আসবেন। সৌম্য আপনার লাস্ট ওয়ানডে ম্যাচে পারফর্ম, এখন যদি 30-20তে আমি দেখছি বাংলাদেশ দলে পরিবর্তন করে সৌম্যকে আনা হয়েছে, কারণ শেষ ওয়ানডে ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলেন 91 রানের, এবং খুবই ফ্লুয়েন্ট একটা ইনিংস তার ছিল। আনফর্চুনেটলি একটা বাজে শট খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন। এখন তো মনে হয় যে সৌম্যকে দলে নিয়ে আসা উচিত টি-20 স্কোয়াডে, যে ভাই এটা তো কেউই পারছে না, ফিনিশারের রোলটা সৌম্যকে দিয়ে দেন। সৌম্য তো মানে বাংলাদেশ একদম টপ থেকে শুরু করে 7-8 পর্যন্ত সব জায়গায় ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে, এখন সৌম্যকে এনে ঢুকাই দেন, আর কি করবেন এছাড়া আপনার? আচ্ছা, হঠাৎ করে সাইফ হাসানের কি হলো? তিনি এই টি-20 সিরিজে ভালো করছেন না। সাইফের একার দোষ এটা? আমাদের কোন ব্যাটারকে আপনি কোন জমানায় দেখেছেন যে টানা 10টা ম্যাচে রান করেছেন? কাকে দেখেছেন? এক্ষেত্রে তো তিনি ব্যতিক্রম হতে পারতেন। কোথা থেকে ব্যতিক্রম হবেন সাইফ হাসান? সাইফ হাসান তো আমাদেরই মানুষ, উনি তো অস্ট্রেলিয়া জন্মান নাই, উনি তো আপনি সাউথ আফ্রিকান না, মানে ওই ধরনের মানসিকতা গড়ে ওঠেনি। এক্স্যাক্টলি না, এবং আবহটা নেই না। তিনি জানেন বা আমাদের যে ক্রিকেটাররা আছেন তারা জানেন যে আমি পারফর্ম যদি নাও করি হয়তো দল থেকে বাদ পড়বো না। জানেন কি জানেন না আমি জানি না, তারা এটা খুব ভালো করে জানেন যে পারফরমেন্স খারাপ হলে বাদ পড়বো, আবার আমার জায়গায় যিনি আসবেন তিনিও পারফরমেন্স খারাপ করবেন, উনি বাদ পড়বেন, আবার আমি পারফর্ম না করেই দলে ঢুকে যাব। এটাই হচ্ছে দলে আসা এবং যাওয়ার প্রসেস। সো এটা যখন থাকে তখন পারফরমেন্স করার তাগিদ কোথায় থাকে? তাগিদটা থাকে আপনার হেলদি কম্পিটিশন আছে,
আপনি একবার জায়গায় হারাই ফেললে 2 বছরে দলে ঢুকতে পারবেন না, এরকম কেউ আছে? নাই তো, আমরা তো দেখছি না কেউই নাই। সো এখন মনে হয়, আমার কাছে মনে হয় যে সময় এসছে খুব ইন্টেন্সিভলি কাজ করার। হাই টাইম। হাই টাইম তো সবসময় ছিল, আর 10 বছর আগে থেকে হাই টাইম। বাংলাদেশের টেস্ট খেলার মানে বয়স তো কম হলো না, কম হয়েছে, 25 বছর হয়ে গেছে। 25 বছর আপনি পার করে ফেলেছেন, আপনি টেস্ট মর্যাদা পেয়েছেন। আপনি বড় কোনো অর্জন নেই। কি অর্জন? আপনি কোন ট্রফিটা জিতেছেন ভাই? কি জিতেছেন? আপনার মানে কেপিআই কি? দলটার কেপিআই কি? বাংলাদেশের মানুষ খুবই দলের প্রতি ভালোবাসা বা আবেগ, প্যাশনেট, খুবই প্যাশনেট, ডেফিনেটলি। নাহলে একটা দল কিছুই জিতে নাই। আজকেও দেখলাম বাংলাদেশ নারী ক্রিকেট দল তো অন্তত পক্ষে একটা এশিয়া কাপ জিতেছে, আপনি একটা এশিয়া কাপও জিতেন নাই। বাংলাদেশের আন্ডার 20 দল একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে। মানে আমাদের যে মেইন টিম, তার আসলে কি অর্জন, গ্লোবালি কি জিতেছে এই দলটা? বিশ্বকাপ জিতেছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিছুই নেই। ট্রাই নেশনসও জিতেছেন খুবই উইক টিমগুলোর সাথে, তাও খুব দুইটা তিনটার বেশি না। বড় কোন টিমের সাথে কোন জীবনে একটা ট্রাই নেশন জিতে এসছেন? কিছুই তো জিতেন নাই। এবং তারপর আমরা দেখেছি যে আজকে চট্টগ্রামে খুব ভালো দর্শক ছিল মাঠে তো দর্শকরা যায়, আসলে তারা খেলাটা এনজয় করে, তারা যায়। মিরপুরে আমরা দেখেছি যে দর্শক খরা ছিল, এটা সোশ্যাল মিডিয়াতে বেশ ফলাও করে এই জিনিসগুলাকে প্রচার করা হয়েছে যে বাংলাদেশের খেলা দেখতে যাব না বা কিছু। ধরেন যে আজকে যারা মাঠে দর্শক ছিল তারা তো প্রত্যাশা করেছিল বাংলাদেশ যে জায়গায় ছিল সেখান থেকে ম্যাচটা জিতবে, এবং শেষ পর্যন্ত হেরে গেল। এই ম্যাচ আপনি কেন হারবেন, এটার ব্যাখ্যা কি হতে পারে? এটা তো আসলে যারা খেলাটা দেখতে গিয়েছে তাদেরও তো আসলে জানার আগ্রহ রয়েছে যে কিভাবে তোমরা হারলে এই ম্যাচটা। আগ্রহ রয়েছে, এখন তারা বলবে কিভাবে হেরেছে। এটা জবাব কি হতে পারে? জবাব হতে পারে কোনো শেষ 4 ওভারে 42 রান লাগে, আপনার হাতে 7 উইকেট, আপনি ম্যাচটা 14 রানে হেরে গেলেন। মানে আপনি শেষ 4 ওভারে রান নিয়েছেন কত, যে বললাম 9, 7, 5 আর 6, এই হচ্ছে আপনার শেষ 4 ওভারের রান। ডাবল ডিজিটও যাইতে পারে। শেষ 4 ওভার এই ধরনের যখন খেলাগুলো থাকে আইপিএল, আমরা দেখি যে এক একটা টিম 1 ওভারে 20 রান পর্যন্ত তুলে ফেলে, আরো বেশি রান নিয়েছে, 21, 22, 27 নিয়ে ফেলে। আমার ওই মানের প্লেয়ারটা কোথায়? ওই স্কিলটা কই আমাদের প্লেয়ারদের মধ্যে? সেই আত্মবিশ্বাসটা কই? সেই কনফিডেন্স কই? শামীম পাটোয়ারি আজকে মানে একটা ইয়র্কার ডেলিভারিতে একদম ক্লিন বোল্ড হয়ে গেলেন। লিটন একটা আর্মার ডেলিভারিতে সম্পূর্ণটা বলার লাইনটা মিস করেছেন, বলটা রিড করতে পারেন, একদমই রিড করতে পারেন না। তাওহিদ রিজা যেভাবে আউট হয়েছেন, সাইফ যেভাবে আউট হয়েছেন, আপনার কাছে মনে হয় সেই তুলনায় মনে হয় শামীম পাটোয়ারির বলটা একটু কঠিনই ছিল। তো কি করেছি আমরা? মানে ওভারঅল আমাদের ব্যাটিং এর দিকে আপনি যদি তাকান, তানজিদ তামিম 61 রান তো করেছেন একাধিকবার জীবন পেয়ে, লাইফ পেয়েছেন, তাহলে উনি কেন শেষ করতে পারলেন না? একজন ইয়াংস্টার কেন এই দায়িত্বটা নেবেন না? উনি তার কাছে কি এমন কোনো ভাবনা তৈরি হয়েছে কিনা যে আমার 50 করা হয়ে গেছে, এখন আউট হয়ে গেলে সমস্যা নেই? এই কথাটা আসলে মানে আমার 50 হয়ে গেছে, আমি আউট হয়ে গেলে সমস্যা নাই, তাই তো হলো না শেষ পর্যন্ত। তাই তো 61 রান তিনি করেছেন 48 বলে। এই জিনিসটাকে উনি তো আসলে এমন একটা সিচুয়েশনে ছিলেন, সেট ব্যাটার তো, তাও লাইফ পেয়েছেন, তো উনি কেন শেষ করতে পারলেন না? যখন মোমেন্টাম ক্রিয়েট করার কথা, যখন নিজের স্ট্রাইক রেটটাকে হেলদি করার কথা, যখন দলকে জিতিয়ে বের হওয়ার কথা, তখন তো তিনি সেটা করতে পারেন নাই। উনিও পারেন নাই, উনি তো ধরেন তো নতুন, যারা সিনিয়র তারাই বা কি করেছেন? তাওহিদ হৃদয় আপনার মেইন প্লেয়ারদের একজন, আপনার মিডল অর্ডারে খুবই রিলায়েবল, ভাইটাল রোল। কোথায় আমার ভাইটাল রোল? আজকে 14 বলে 12 রান করেছেন, যে আলোচনা করছিলাম আমরা। ভালো খেলেননি না, আগের ম্যাচে তিনি ভালো খেলেন নাই। সো ওনার রেগুলার বেসিসে উনি তো স্ট্রাইক রেটের দিক থেকেও খুব স্ট্রাগল করছেন। পুয়ার ব্যাটিং যেটাকে আমরা বলি, মানে কোনো ধরনের সেন্সিবিলিটি নাই ব্যাটিংয়ে, কোনো ধরনের আলাদা কোনো স্পেশাল কিছু। তার রিপ্লেসমেন্ট কি আছে নাকি তাওহিদ হৃদয়ের? কোথায় রিপ্লেসমেন্ট পাবেন? কাকে খেলাবেন বলেন তো? আপনি আফগানিস্তানের সাথে যখন টি-20 সিরিজ খেলছিলেন, ওয়ানডে সিরিজ খেলছিলেন, আপনি লোয়ার মিডল অর্ডার ব্যাটারদেরকে মিডল অর্ডারে খেলিয়েছেন। এক লিটন দাস ইনজুরিতে ছিল বলে আপনার ব্যাটিং অর্ডারই তছনছ হয়ে গিয়েছে, পুরো ওলটপালট হয়ে গেছে একদম। একটা প্লেয়ারের শর্টেজ আপনার ব্যাটিং অর্ডার এক্সপোজ হয়ে যায়, আপনার লোয়ার মিডল অর্ডার উপরের দিকে চলে আসে, রিপ্লেস করার প্লেয়ারই পান না আপনি। এবং এই দলেও রয়েছেন 3-4 জন ফিনিশার, যাদেরকে বলা হয় আসলে তো প্রপার ফিনিশার তারা না। কোন জীবনে ফিনিশটা করেছেন বলেন তো? মানে চাপের মুখে, দলের প্রয়োজনে
কে ফিনিশার রোলটা করেছে? আউটস্ট্যান্ডিং কোনো ইনিংস আমরা দেখিনি, কারো কাছ থেকে তো আমরা কখনো দেখি নাই। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে আমরা যখন টি-20 সিরিজ জিতেছি, বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজে ছিল, জাকির আলী অনিক সেখানে ভালোই খেলেছিলেন, ডেবিউ সিরিজ ছিল, ডেবিউ সিরিজ ছিল, সেখানে ভালো খেলেছিলেন। তখনও জাকির আলী অনিককে নিয়ে তো অপোনেন্টরা ওইভাবে অ্যানালাইসিস করতে পারে নাই। এখন তো এক্সপোজ হয়ে গেল। এখন জাকির আলী অনিক তো এক্সপোজড, উনি কোথায় খেলতে পারেন না, কোথায় দুর্বলতা। আমি যখন আমরা খেলা দেখছিলাম একসাথে, জাকির আলী অনিকের প্রথম 5টা অ্যাপ্রোচ আপনি দেখেন, প্রথম 5 বল সব কটা বল উনি মিড উইকেটের ভেতর মানে টেনে খেলার চেষ্টা করলেন। কেন ভাই? আউটসাইড দ্য অফ স্টাম্প, ওদিক দিয়েই খালি রান হবে, স্কোয়ারেও খেলতে পারেন, রান হবে না, আপনি কাভারেও খেলতে পারেন, আপনি থার্ড ম্যানেও খেলতে পারেন। আপনি এটা কি তার কাছে এমন মনে হয় যে খালি যে মিড উইকেট দিয়ে রান হবে, অফসাইডে রান হবে না? জানতে হবে তো আপনাকে, আপনি খেলতে পারেন। একটা 6 নাম্বার বলে গিয়ে একটা কাভারের দিকে একটা 1 রানের জন্য একটা সিঙ্গেল খেলেছিলেন। ওই বলটা যে কোনো মানুষ, একটা শিশু বাচ্চাও ওইখানেই খেলবেন, তাছাড়া উপায় নাই আর কোনো। সো আপনি 360 খেলতে পারেন না, অথচ টি-20 মানে আপনি সূর্যকুমার যাদবকে দেখেন, আপনি তারা খেলাটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন। তাদের কত ম্যানুফ্যাকচারড শট থাকে, একদম গোটা মাঠে সব দিকে খেলে তারা। যখন যেই বলটার জন্য যেই ধরনের শট, সেই শটটা খেলেন। একটু ভালো বোলিং হলে কেমনে বোলারকে আনসেটেল করা যায়, কোনো সময় আউট অফ দ্য বক্স চিন্তা করে, কোনো সময় না, মোস্ট অফ দ্য টাইম। টি-20 ক্রিকেটই তো আউট অফ দ্য বক্স আপনাকে চিন্তা করতে হবে। আপনি আউট অফ দ্য বক্সই তো খেলবেন। প্রপার ক্রিকেট তো টি-20 ক্রিকেট না। টেস্ট আছে আপনার প্রপার, একদম আপনি কপি বুক খেলবেন। টেস্টও তো সেই পর্যায়ে এখন আর নেই। না, টেস্ট এখন সেই পর্যায়ে নেই। টেস্ট এখন ওভার প্রতি 5-5.5 রান হয়, 4.5 তো অনায়াসে হয়। এগুলো করে না। ইংল্যান্ডের খেলা দেখে তো দর্শকরা খুব মজা পান। অবশ্যই এন্টারটেইনমেন্ট। স্পোর্টসে আপনি যদি এন্টারটেইন না হন, আপনি একটা বোরিং গোললেস ফুটবল ম্যাচ দেখবেন, আপনার আরাম লাগবে? যেটা আমাদের ফুটবলে একসময় হয়েছিল, কিন্তু সেটা থেকে ফুটবল বেরিয়ে এসেছে, চেষ্টা করছে, এখনো বেরিয়ে এসেছে আমি পুরোপুরি বলবো না। শুরুর হাইপটা আছে। বোরিং তো লাগে না আমাদের ক্রাউড যারা আছে, আমরা দেখেছি যে খেলা শেষ হওয়ার পরে আমরা হংকং এ গিয়ে যেই ম্যাচটা ড্র করে আসলাম, সেই ম্যাচে বাংলাদেশ দল খুব এক্সাইটিং ফুটবল খেলেছে। ঘরের মাঠেও ম্যাচটা 3-3 ড্র হতে পারতো, বাংলাদেশ আরো বেটার করতে পারতো। হাভিয়ার কাবরেরার কিছু ভুল ট্যাকটিক্স, তার কিছু ভুল চালের কারণে বাংলাদেশ দলের পরিণতিটা খারাপ ছিল, সেটা আমি একদম মানে অকপটে বলতে চাই। বাট হংকং এ গিয়ে হংকং এর সাথে ড্র করে আসা সেটা কিন্তু অনেক বড় অর্জন বাংলাদেশ ফুটবলের জন্য, এবং সেই ম্যাচে বাংলাদেশ ডমিনেট করেছে হংকং। এবং জাতীয় স্টেডিয়ামে যখন বাংলাদেশ ম্যাচটা হারলো, দর্শকরা কিন্তু বসেছিল স্টেডিয়ামে। হ্যাঁ, 4-3 গোলের খেলা, একদম শেষ মোমেন্টের খেলা। শেষ দিকে গিয়ে একটা গোল খেয়ে গেছে বাংলাদেশ, আচমকা গোলটা খেয়ে গেল। সেই গোলটা না খেলে তো ওইটাও একটা অর্জনই থাকতো। পরপর একটা আপনার চেয়ে র্যাঙ্কিংয়ে 40-44 ধাপে এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে, আপনি যেই দলটাতে আপনার ব্রাজিলিয়া খেলে, ব্রাজিলে জন্ম নেওয়া, ফ্রান্স বা অন্যান্য দেশে জন্ম নেওয়া প্লেয়াররা খেলছে, এরকম একটা দলের বিপক্ষে, এবং যারা ফিজিক্যালি আপনার চেয়ে বেটার, স্কিলে আপনার চেয়ে বেটার, সব দিক থেকে ভালো, সব দিক দিয়ে এগিয়ে, এমন একটা দলের বিপক্ষে আপনি যখন এই কাজটা করেন, সেটা তো মানে যথেষ্ট অ্যাপ্রিশিয়েট করার মতো আমার কাছে মনে হয়েছে। আমি এই উদাহরণটা এই জন্যই টানলাম, আমাদের ক্রিকেট টিম যদি এরকম কম্পিটিটিভ ক্রিকেট উপহার দিত, অবশ্যই আমাদের দর্শকরা তাদেরকেও অ্যাপ্রিশিয়েট আগেও করছে, সারাটা জীবন ভরেই তো করেছে। বাংলাদেশ ক্রিকেটকে বছরের পর বছর টেনে নিয়েছে দর্শক। আমাদের মানে ক্রিকেট ভক্তরা তাদের তো সমর্থন দিয়ে গেছে। ফুটবলে কিছু ছিল না, ফুটবলে সেই মাত্রায় কিছু হয় নাই বলে তারা ফুটবলের দিকে যেতেও পারছিল না, হাতে অপশনই ছিল না আসলে। যখন আপনার হাতে অপশন হবে, আপনার যখন একাধিক জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হবে, তখন আপনি বেটার অপশনে আপনি যাবেন। দিন শেষে আপনি এন্টারটেইনমেন্টই খোঁজেন, আপনি তো স্পোর্টস লাভার। পার্টিকুলার কোনো খেলা না, আমার কাছে ফুটবল, ক্রিকেট, যেখানেই যখনই যেটা দেখতে বসে, টেনিস, গলফও আমার কাছে মাঝে মাঝে বসে বসে দেখি, মজা লাগতে থাকে। হ্যাঁ, এক্সাইটিং হতে হয়, এন্টারটেইনিং হতে হয়। সেই এন্টারটেইনমেন্ট যেখানে আছে, দর্শক সেখানেই যাবে। ফুটবল এমনিতেই প্রাণের খেলা, ফুটবল গোটা ওয়ার্ল্ড ওয়াইডই আসলে অনেক অনেক বড় গেম। সেই তুলনায় ক্রিকেটের আসলে কোনো পাত্তাই নাই ফুটবলের সামনে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি যদি চিন্তা করেন কোনো দিক থেকেই নাই। বাংলাদেশে সেটা ছিল, ইন্ডিয়া এখনো সেটা আছে রয়েছে, এবং তাদের ওখানে থাকবে। আপনি অস্ট্রেলিয়ায় দেখেন ক্রিকেট কতখানি প্রাধান্য পায় অন্যান্য খেলাগুলোর তুলনায়। রাগবির তুলনায় তো কাছাকাছি নেই। না, নিউজিল্যান্ডে তাই, ইউএসএতে এখন ক্রিকেট আস্তে আস্তে তারা একটা ওয়ার্ল্ড কাপ করলো, তারা জনপ্রিয় করা চাই। তাতে তো ফুটবল মানে সকার যেটাকে বলে, আমেরিকাতে তো ফুটবলকে সকার বলে। তো ওই লিওনেল মেসি যাওয়ার পরে এখন আমেরিকান ফুটবল হাইপ তৈরি হয়েছে, আমেরিকার সকার এটা আস্তে আস্তে ডেভেলপ করছে। তারা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে এই 2026-এ। সো তার ওইখানেও মানে আমেরিকান ফুটবল যেটা ওদের বাস্কেটবল এবং আপনার রাগবি বেশি জনপ্রিয়। সো আপনি
এমনিতে ক্রিকেট গ্লোবাল কোনো খেলা না, এমনি ক্রিকেট খেলে না পৃথিবীর বড় কোনো দেশ, সুপার পাওয়াররা তেমন একটা বেশি ক্রিকেটে আগ্রহীও না। চেষ্টা হচ্ছে, কিন্তু সেই চেষ্টা আসলে কতখানি সফল হবে বা কোন জায়গায় গিয়ে থামবে এটা বলা যায় না, এটা সময় লাগবে। তো আমরা আসলে গ্র্যাজুয়ালি পেছনের দিকে যাচ্ছি। আমরা গ্র্যাজুয়ালি নাকি যে বাংলাদেশ ধরেন যে আগে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু অন্যরা আরো অনেক দূর চলে গেছে। আমরা আসলে দাঁড়িয়ে আছি সেই কথাটা আমি বলবো না, পেছনেও হাঁটছি না, আমরা পড়ে যাচ্ছি, মানে জাস্ট ওইখান থেকে আমরা এক স্টেপ করে নিচের দিকে নামছি, নিচের সিঁড়ি ভাঙছি। যেখানে আমাদের আসলে সিঁড়ি বেয়ে উপরে ওঠার কথা, সেখানে আমরা যাচ্ছি হচ্ছে ব্যাকওয়ার্ড পজিশনে। তো এই অবস্থাটার পরিবর্তন কবে হতে পারে, কত বছর লাগতে পারে? আমি আসলে সত্যি গণক হলে বলতাম যে কত বছর লাগতে পারে বা কিভাবে লাগতে পারে, এটা বলা খুবই ডিফিকাল্ট। চেঞ্জ করতে হবে, তো সংস্কৃতির বদল, সমাজের কালচার চেঞ্জ করতে হবে, এবং একই সাথে আপনাকে ভাগ্যবান হতে হবে যে বাঞ্চ অফ ট্যালেন্টেড ক্রিকেটার্স চলে আসবে একসাথে একটা। সেই জহুরি কি আছে নাকি যে তাদেরকে খুঁজে বের করার জহুরি? সাকিব তামিমরা যখন খেলেছেন তারাও তো কখনো একটা সময় ইয়াংস্টার ছিলেন, তাদের সেই সামর্থ্যটা ছিল, তারা ওয়ার্ল্ড ক্লাসও একটা ব্যাপার। লিটনের খেলা আপনি যখন দেখবেন, সৌম্যের খেলা যখন আপনি দেখবেন, তাদেরকে মনে হবে ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু তাদের যেই সমস্যা ধারাবাহিক না, তো তারা ধারাবাহিক পারফর্ম করতেই পারে না। একটা বড় প্লেয়ারের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করবেন এবং ক্যারিয়ারটা অনেক বড় হবে, লম্বা হবে। একবার দলে ঢোকার পরে আপনাকে বাদ দেওয়ার কথা কেউ চিন্তাই করবে না, আপনাকে ছাড়া দল হবে না, এরকম একটা ব্যাপারে নিজেকে নিয়ে যাওয়ার ব্যাপার। আমাদের ক্যাপ্টেন, তার পারফরমেন্সই তো ভালনারেবল, সে নিজেই তো পারফর্ম করতে পারে না, অথচ তো প্রেস কনফারেন্সে অন্যের উপর দোষ চাপিয়ে দেয় বা খেলার পরে অন্যের কথা বলে। আমি আসলে প্রথমবারের মতন বাংলাদেশের কোনো ক্যাপ্টেনকে তার টিমমেট নিয়ে এরকম সরাসরি কথা বলতে দেখেছি, এবং সেটা তো প্রেস কনফারেন্সে বলেন, এই কালচারটা তো ছিল না। ব্রডকাস্টিং ইন্টারভিউ চলছিল, সেখানে তিনি বলেছেন যে ভাবতে হবে। আমি মনে করেছিলাম আজকে পাটোয়ারি কিনা ড্রপ দিয়ে দেয়, কিন্তু এত সমালোচনার পরে সেই সাহসটা দেখান নাই, আপনি আগের ম্যাচেই বললেন পাটোয়ারির এইরকম চিন্তা করতে হবে, আপনি বসালেন সোহানকে, পাটোয়ারিকে আবার দলে রেখে দিয়েছেন, পাটোয়ারিকে দিয়ে আবার একবার বোলিংও করিয়েছেন, আজকে 11 রান দিয়েছেন পাটোয়ারি একবারে। আমার কাছে মনে হচ্ছে যে এখন যে লিটন আসলে ওই কথাটা বলার পর তিনি নিজেই উল্টা প্রেসারে পড়ে গেছেন। এক্স্যাক্টলি, প্রেসারে পড়ে গেছেন। প্রচুর সমালোচনা হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, এবং সেই সমালোচনায় তিনি গা ভাসিয়েছেনই তো। না হলে আচ্ছা, আপনি ড্রপ করবেন তাকে কাকে করবেন? আপনি সোহানকে ড্রপ করেছেন, আপনি পাটোয়ারি তো শেষ 11 ইনিংসে 5মবারের মতো 0 রানে আউট হয়েছেন, ড্রপ যদি করতে হয় আপনি পাটোয়ারি কি করেন? কিন্তু ওই দিনেই বেফাস মন্তব্য করার পরে পাটোয়ারিকে বাদ দেওয়ার সাহসটা সম্ভবত টিম ম্যানেজমেন্ট করেই, আবার একটা এটা নিয়ে আবার দুনিয়ার কথা হবে, ও খেলুক যদি ভালো করতে পারলো না, শুনো না করলেও সমস্যা নেই। কি আসলে মানে ওই মায়ের দোয়ার দল বলে মানুষ। সেদিন সোশ্যাল মিডিয়া দেখি আমরা, হ্যাঁ আমি সেদিন দেখছিলাম আমাদের স্টার প্লেতেই একজন দর্শক বলছিলেন যে এটার মায়ের দোয়া টিম, মায়ের দোয়া দিয়ে হচ্ছে না, এখন বউয়ের দোয়া লাগবে, এরকম কিছু একটা দুষ্টামি করে বলছিলেন আর কি, ট্রল করার মতন করে বলছিলেন। দলটা ট্রলিং এর শিকার হচ্ছে, তো ট্রলিং এর শিকার হচ্ছে না, এই আন্ডার পারফরমেন্সে ট্রলিং এর শিকার হওয়াটা খুব স্বাভাবিক, এবং দল একদমই রাইট শেপ আপে নাই, এবং ড্রেসিং রুমে যে কোনো একটা ঝামেলা আছে সেইটার কর্মকাণ্ডগুলো দিয়ে বোঝা যায়। হ্যাঁ, মাঠের পারফরমেন্সে সেই রিফ্লেকশন পাওয়া যায় যে ড্রেসিং রুমটা হেলদি না এখন মনে হয় দেখে, ক্যাপ্টেনের সাথে অন্যরা আসলে রাইট ওয়েতে অ্যালাইন্ড কিনা, বা লিটন অ্যাজ আ ক্যাপ্টেন এই দলটাকে লিড করার জন্য যথেষ্ট কেপেবল কিনা, বা সবগুলো হাতকে এক করে খেলা ওইটা পারছে কিনা। এক্স্যাক্টলি, ক্যাপ্টেনের অনেক কাজ, তো এক হচ্ছে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, একই সাথে আরেকটা কাজ তাকে করতে, সেটা হচ্ছে টিমের ভিতরের পরিবেশটাকে হেলদি রাখা, অলওয়েজ নিজের একজন আরেকজনের উপরে ভরসা রাখা, যে আমি ক্যাপ্টেন যেমন তার টিম মেম্বারদের উপরে ভরসা রাখবেন, আবার টিম মেম্বাররাও ক্যাপ্টেনের উপরে আস্থা রাখবেন, সেই সংকটটা ডেফিনেটলি দলের মধ্যে আছে। ইমরান খানের কথা আমি এখানে বলতে পারি যে ধরেন যে ইমরান খান নিজামুল হকের ব্যাটিং দেখেছেন, এবং দেখার পর তিনি তাকে বলেছেন যে তুমি আমার সাথে 1992 সালের বিশ্বকাপে যাচ্ছ, তিনি তাকে নিয়েছেন দলে। ওই তো রমিজ রাজার সেই রকম ফাদার ফিগার আমাদের এখানে, বা সেই রকম জহুরির চোখ, প্লেয়ারগুলোকে চেনা, তৈরি করা বা তাদেরকে গাইড করা, এই ধরনের ক্যারেক্টারগুলো আমাদের ক্রিকেটে আছে কিনা? আমাদের
ক্রিকেটে সেরকম ক্যারেক্টার ডেফিনেটলি আপনি এখন লিটন দাস কি ইমরান খান না হওয়া কোথা থেকে তিনি নিয়ে আসবেন? হিউজ এক্সপিরিয়েন্স ইমরান খানের ওই সময় ছিল। ওয়ার্ল্ড কাপে তিনি যখন গিয়েছেন তখন তিনি তার ক্যারিয়ারের শেষের দিকে গধূলি বেলা একদম শেষ বেলায় উনি একটা বিরাট অ্যাচিভমেন্ট তার ছিল অ্যাজ এ ক্যাপ্টেন। রমেশ রাজা একটা ইন্টারভিউতে বলছিলেন যে সেই সময় আমরা জানতামই না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কে, সিলেক্টর কে। ইমরান খানই ছিলেন সব। তিনি ছিলেন চেয়ারম্যান, তিনি ছিলেন সিলেক্টর। উনি যদি বলতেন তুমি খেলবা মানে খেলবা, তুমি খেলবা না মানে খেলবা না, ওই অথরিটিটা ইমরান খানের ছিল। বিকজ ইমরান খান একটা পার্সোনালিটি, এই কারণে পরবর্তীতে উনি একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তারপর নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছেন, জাতাভাবে না, বিনা ভোটে না। মানে সেই জনপ্রিয়তা তো তার তৈরি হয়েছে, বা ওনার ওই ক্যারিশমেটিক ক্যাপ্টেন্সি ছিল, অনেক বড় ফিগার ছিল। আমাদের নাই তো, আমাদের আইকনই তো নাই। আপনি তো মানে ইমরান খান তো অনেক বড় আলোচনা, অনেক বড়। আমাদের তো একটা সাকিবই নাই তো, সাকিব তামিমকে রিপ্লেস করে একটা প্লেয়ারই নাই। এই যে তামিম খেলা ছেড়ে দিল, এতদিনেও তো তার কোনো রিপ্লেসমেন্ট তৈরি করা গেল না, বরং কবে নাগাদ তৈরি করা যাবে সেটাও একটা বড় প্রশ্ন হয়ে আছে। এই যে তানজিদ হাসান তামিম যে প্লেয়ারটা, আমার কাছে তাকে মনে হয় যে উনি তামিম ইকবাল খানের জায়গাটাকে পূরণ তো করতে পারতেনই। ও যদি মানে বুঝতে পারে ওর ট্যালেন্টটা, ও একটা সময় তামিম ইকবালকে ছাড়িয়ে যাবেন। এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা তামিম ইকবালের নিজের মুখের কথা। তামিম ইকবালের নিজের মুখের কথা যে ও সব ধরনের রেকর্ড ভেঙে ফেলবে একটা সময় গিয়ে। কিন্তু এখন যেভাবে খেলছে তাতে কি মনে হয়? রেকর্ড ভাঙার জন্য আপনার মধ্যে একটা এক্স ফ্যাক্টর লাগে, তার মধ্যে এক্স ফ্যাক্টরটা আছে, কিন্তু সেটা কখনো প্রচ্ছন্ন কখনো প্রকট থাকলে একটা সময় আপনি মানে ওই জায়গা পর্যন্ত যেতে পারবেন। কিন্তু ওটা যদি দিনের পর দিন প্রচ্ছন্ন হতে 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 ঢাকাই পড়ে যায়, মেঘে ঢাকা তারা হয়ে তো আর লাভ নাই। তারা হলে আপনাকে আকাশে জল করে জ্বলতে হবে। আপনার পার্সোনালিটিতে, আপনার পারফরমেন্সে, সব ক্ষেত্রে সেই জিনিসটা আপনাকে আইকন বানাবে। তো এইটা আই থিঙ্ক মানে আমি তানজিদ তামিমকে নিয়ে এখনই এত আর্লি মন্তব্য করতে চাই না। আমি এখনও তার উপরে রিলাই করতে চাই। কেপেবল এনাফ, ট্যালেন্ট আছে, দারুণ আপনার এগ্রেশন আছে, লং টার্মে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবেন। বাট ওইটাই বুঝতে হবে, নিজের সামর্থ্য বুঝতে হবে যে আমাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। এক্ষেত্রে কি কোচদের কোনো দায়িত্ব কি আছে নাকি, যে এই প্লেয়ারটাকে বোঝানো যে তোমার পটেনশিয়াল রয়েছে, তুমি তোমার মতো করে খেলো? একটা মানে ইয়াংস্টারকে দিয়ে আইসিসির বড় 3-4টা টুর্নামেন্ট খেলিয়ে ফেলেছেন, তাকে তো সেই স্বাধীনতা আপনি দিয়েছেন। না থাকলে তো আপনি তাকে দিয়ে ওয়ার্ল্ড কাপ খেলাতেন না 2023 সালে, 2024 টি20 ওয়ার্ল্ড কাপ খেলাতেন না। দুইটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছেন। ভুলগুলো তিনি করছেন, নিশ্চয়ই কোচরা সেগুলো নিয়ে কাজ করে, নাহলে কোচিং স্টাফ কেন আছে? নির্ঘাত তাদেরকে নিয়ে সেই কাজটা করা হয়, কিন্তু এক্সিকিউশনের জায়গায় গিয়ে সেই জিনিসটা হয় না। তানজিদ তামিম কিন্তু আজকে 61 রান করেছেন, বাংলাদেশের টপ স্কোরার, লাইভ পেয়েছেন 44 রানে, একটা সহজ কেজি ফেলে দিয়েছে ফিল্ডাররা। কিন্তু ওই কথাটা হচ্ছে যে অতখানি মেন্টাল ম্যাচিউরিটি যে এই গেমটা আজকে আমার হাতে, এটা আমি নিয়ন্ত্রণ করছি, গেমটা ফিনিশ দ্য গেম, রাইট, ফিনিশ দ্য গেম। এখন তো অভিষেক শর্মাকে যখন ইন্ডিয়ান ম্যানেজমেন্ট যখন পাঠায়, সে তো বলে না ফিনিশ দ্য গেম, বলে কিল দ্য গেম। মানে খেলাটা শেষ করার আগেই কিল করে, শুরুতেই মেরে ফেলো, মানে অপোনেন্টকে এই জায়গায় আনস্টেবল করে ফেলো, ভালনারেবল করে ফেলো, যে ও কোথায় বল ফেলবে বোলার, সেটার জন্য ও দিক পাশ চিন্তাই না করতে পারে। এশিয়া কাপে আমরা সেটা দেখেছি, শাহিন আফ্রিদি প্রথম বলেই ছক্কা মেরেছেন। এটা চলছে, ফিনিশ দ্য গেমের চেয়ে বড় কথা এখন হচ্ছে কিল দ্য গেম। এটা এমন অনেক ম্যাচও আমরা দেখেছি বাংলাদেশ দল ধরেন যে খুব ভালো একটা পজিশনে আছে, অপোনেন্টের অনেকগুলো উইকেট পড়ে গেছে, 6টার মতো হতে পারে, এমন আমি দেখেছি। তো সেই জায়গা থেকেও বাংলাদেশ আসলে ম্যাচ থেকে ছিটকে গেছে। ওই যে কিল দ্য গেমের কথা বলছেন, তখনও কিন্তু বাংলাদেশ কিল দ্য গেমের দিকে আগায়নি। আমরা কিল দ্য গেমে নাই, আমরা সবকিছুতে তো 100 বছর পিছিয়ে থাকি। টেকনোলজি বলেন, ম্যানারিজম বলেন, সব কিছুতেই, সভ্যতা সংস্কৃতি সব কিছুতে তো আমরা 100 বছর পিছিয়ে আছি উন্নত দেশগুলোর তুলনায়, ইউরোপ আমেরিকার তুলনায়। তা ওরা তো চলে গেছে কিল দ্য গেমে, আমরা এখনো ফিনিশ দ্য গেম এটাও ধরতে পারি নাই। আমরা এখনো ফিনিশ দ্য গেমই ধরতে পারি নাই। আগে ফিনিশ দ্য গেম ধরি, তারপরে কিল দ্য গেম তো পরে। আচ্ছা, 2টা টি20 শেষ হয়ে গেল, বাংলাদেশ সিরিজটা হেরে গেছে, একটা টি20 বাকি আছে। শেষ টি20তে কি হতে পারে? বাংলাদেশ কি হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কিনা? আজকের পারফরমেন্সের পরে, গতকালকে আমি প্রথম ম্যাচ দেখে বলেছিলাম যে সেকেন্ড টি20তে বাংলাদেশ জিততে পারে এবং এই সিরিজে বাংলাদেশ দল কামব্যাক করবে। আজকের পারফরমেন্সের পরে এই কথা আমি আর জোর দিয়ে বলতে পারছি না। নিয়ম রক্ষার ম্যাচ,
না আপনার ফেথটা নেই এখন আর? কোথা থেকে আসবে ফেইথ? আমার উপরে কি মানে ওহী নাজিল হবে ফেইথের? না তো, নাকি পারফরম্যান্সের উপরে বিচার করে তো আমি বলবো। প্রেসক্রাইব করবেন নাকি ধান ক্ষেতের উইকেটটা ওখানে পাঠিয়ে দাও? ধান ক্ষেতের উইকেট ওখানে পাঠিয়ে দিয়েও আপনি সেকেন্ড ওয়ানডে কি জিততে পেরেছিলেন? পারেনি। আবার ধান ক্ষেতের উইকেটে থার্ড ওডিআইতে আপনি 300 রানের কাছাকাছি করেন নাই। আউটস্ট্যান্ডিং ব্যাটিং, সবকিছু আপনার এবিলিটি, আপনার স্কিল থাকলে আপনি সার্ভাইভ করে যাইতে পারবেন। যদি স্কিল না থাকে আপনাকে যত যাই বানায় দেয়া হোক না কেন আপনার স্ট্রাগল করবেন। আপনি কোয়ালিটি পেসও খেলতে পারবেন না, আপনি কোয়ালিটি স্পিনও খেলতে পারবেন না। দুদিক দিয়ে ব্যর্থ হয়ে সব দিক দিয়ে ধরা, মানে দোধারি তলোয়ারে আপনি পড়বেন। চারদিক দিয়ে ধরা, চারদিক দিয়ে ধরো। যে ওই কথাটা মনে পড়ছিল যে আজকের ম্যাচ দেখার পরে ওই যে ওই একটা পাকিস্তানি একটা শোয়ের ছিল না, হ্যাঁ ওই কথাটা মনে পড়ছে। মোহাম্মদ রফিক সেদিন যে বাংলাদেশের মোহাম্মদ রফিকের হাম নেহি জিতেঙ্গে হামারা মার্জি, হামারা মার্জি, ওই কথাটা মনে পড়েছে আজকে, হাম নেহি জিতেঙ্গে হামারা মার্জি। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20 সিরিজ হেরে গেছে বাংলাদেশ শুক্রবার। সিরিজের তৃতীয় ও শেষ টি-20। বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াতে? রহমান পেয়ার, স্টার নিউজ।